আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। রিসেন্টলি আমি বেশ কিছু কমন কোয়ারি পাচ্ছি, বিশেষ করে আমাদের যারা ট্যুরিস্ট বন্ধু আছেন তাদের কাছ থেকে, বিশেষ করে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভিজিট করতে চাচ্ছেন বা ভিজিট করার জন্য অ্যাপ্লিকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিছু কমন কোয়ারি আমার কাছে আসছে। তো সেই সব কমন কিছু প্রশ্নের উপর বেস করে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সবার আগে আমরা যদি বলি, তাহলে প্রথম যে প্রশ্নটা আসে যে আমাদের ট্রাভেল হিস্ট্রি কেমন হতে হবে। ধরেন কেউ সেনজেন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবে বা অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসের জন্য অ্যাপ্লাই করবে, তো সে জানতে চায় যে তার ট্রাভেল হিস্ট্রি কেমন হলে ভালো, বা কয়টা দেশ আসলে ট্রাভেল করতে হবে। আসলে আপনাকে এরকম কোনো প্ল্যান করার কোনো প্রয়োজনই নাই যে আপনাকে ঠিক 4টা দেশ করতে হবে বা 5টা দেশ ভ্রমণ করতে হবে। আসলে এরকম কোনো গাইডলাইনও কোথাও নাই। আপনি যদি বলেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, কোনো সাইটেই আপনি পাবেন না যে আপনাকে কোনো নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে যে আপনাকে ঠিক এই কয়টা দেশ ভ্রমণ করতে হবে। এই ট্রাভেল হিস্ট্রিটা আসলে দরকার হয় এই কারণেই, আপনি যে একজন রিয়েল ট্রাভেলার সেটা প্রুফ করার জন্য। তো সেই রিয়েল ট্রাভেলার প্রুফ করার জন্য আপনাকে আসলে ফেক কোনো কিছু বানাতে হবে বা আপনাকে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু দেখাতে হবে, এরকম কোনো কিছু না। আপনাকে যেটা করতে হবে, ন্যাচারালি আপনি যে ট্রাভেলগুলো করছেন সেই ট্রাভেলগুলা করতে হবে। এটার জন্য আলাদা কোনো কিছু প্ল্যান করার দরকার নেই যে ঠিক আমি এই দেশের পরে ওই দেশ, তারপরে আরেক দেশ, এরকম কোনো কিছু আসলে বেসিক্যালি না। আপনার যদি মোটামুটি 4-5টা দেশ বা 6-7টা দেশ ট্রাভেল করা থাকে, সেই ক্ষেত্রে আপনার স্ট্রং প্রোফাইল হলো, ইট প্রুভস যে আপনি আসলে একজন রিয়েল ট্রাভেলার। তো সেটা হতে পারে একই কান্ট্রিতে 2বার, সেটা হতে পারে একই কান্ট্রিতে একাধিকবার। যদি এমন হয় যে আপনার থাইল্যান্ড খুব প্রিয় জায়গা, অথবা ভিয়েতনাম আপনার খুব পছন্দের জায়গা, মালদ্বীপে আপনাকে অ্যাট্রাক্ট করে, তো ইউ ক্যান গো দেয়ার এগেইন অ্যান্ড এগেইন। এটাও আপনার আসলে স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ন্যাচারালি একজন ট্রাভেলার হিসেবে আপনি যে ট্রাভেল করেন সেইটাই মূলত দরকার। এটার জন্য কোনো লিখিত কোনো সংজ্ঞা অনুযায়ী কোনো কিছু আছে এরকম না। আপনি ট্রাভেল করুন, আপনার পছন্দ মতো জায়গায় আপনি বেড়াতে যান, এবং এইটাই আপনার প্রোফাইলকে স্ট্রং করবে। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে কেউ এমন আছে যে 4টা দেশ ভ্রমণ করেছে, 3টা দেশ ভ্রমণ করেছে, সেও আসলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছে। আবার অনেকে দেখা গেছে যে 10টা দেশ ভ্রমণ করা থাকা সত্ত্বেও আসলে সে ভিসা পায়নি। তো শুধুমাত্র ট্রাভেল হিস্ট্রিটাই যে আপনার একমাত্র ভিসা পাওয়ার জন্য কোনো একটা বিশেষ টুল, শুধু তাই নয়, আপনাকে এর সাথে আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোকে টেক কেয়ার করতে হবে, সুন্দর মতো প্রিপেয়ার করতে হবে, দেন আপনি ভিসা পাওয়ার যোগ্য হবেন। সুতরাং যদি সামারি করি, তাহলে ট্রাভেল হিস্ট্রিটা আপনি খুব ন্যাচারালি রাখতে পারেন। তবে অভিজ্ঞতা থেকে বলা, 4-5টা দেশ থেকে 5-6টা দেশ এরকম যদি ভ্রমণ করা থাকে, তাহলে আমরা বলতে পারি যে আপনার একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি আছে, যেটা প্রুফ করে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কিছু পার্সপেক্টিভ আপনারা শো করতে চান, বা শো করিও আমরা আসলে, যে কোনো একটা বিশেষ অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করবে, অথবা কোনো একটা ইভেন্ট করবে। লাইক যদি কোনো সঙ্গীত বিষয়ক কোনো প্রোগ্রাম থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের ট্রাভেলারের প্রশ্ন থাকে যে আমি কি এই কাভার লেটারে এটা স্পেসিফিক্যালি উল্লেখ করলে ভালো হবে কি না। তাদের জন্য বলা হচ্ছে, আপনি সঙ্গীত পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রির সাথে সবার আগে দেখতে হবে যে আপনি কোন কোন সঙ্গীতের আয়োজনে অ্যাটেন্ড করেছেন। আপনি ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে কোনো একটা সঙ্গীতের আয়োজন আছে, সেখানে আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে তার আগে আপনি বাংলাদেশের কোন ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করেছেন। বাংলাদেশে আসলে বড় বড় অনেক সঙ্গীত আয়োজন হয়, লাইক আপনি যদি বলেন তাহলে ফোক ফেস্টিভ্যাল হয়, বা বড় বড় অনেক প্রোগ্রাম হয়, সেগুলোতে আপনি অ্যাটেন্ড করেছেন কিনা। নাকি হঠাৎ করে আপনি ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়াতে কোনো একটা ইভেন্ট হচ্ছে, সেখানে অ্যাটেন্ড করার জন্য আপনি কাভার লেটার লিখছেন। আবার ইদানিং রিসেন্টলি আমরা যেটা দেখছি যে ইউএসএতে বিশ্বকাপ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের 2টি ম্যাচ রয়েছে। অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আমরা টিকিট কেটেছি, তাহলে কি আমরা ভিসা পেয়ে যাব কিনা। আবার অনেকে চাচ্ছেন যে আমরা নতুন করে টিকিট কাটবো। অনেকেই প্রশ্ন করে, বলে ভাইয়া আমরা যদি ইউএসএর যে খেলা হচ্ছে সেই খেলার টিকিট কাটি, তাহলে কি ভিসা পেয়ে যাব। আসলে ব্যাপারটা এরকম কোনো কিছু না।
তবে যদি আপনি ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন, আপনি যদি দেশে এবং দেশের বাহিরে অনেকগুলো ক্রিকেট ম্যাচ দেখতে গেছেন বা দেখতে যান, আপনি সবসময় খেলা দেখেন, বিভিন্ন স্টেডিয়ামে খেলা দেখতে যান, সেগুলোর প্রুফ আছে আপনার কাছে, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে আপনি আপনার যখন অ্যাম্বাসি ফেস করা লাগবে, ইউএসের অ্যাম্বাসিতে আপনি যখন অ্যাটেন্ড করবেন, তখন বাড়তি এই কথাটুকু বলতে পারেন। খুব বেশি কথা বলার দরকার নাই, আপনি জাস্ট এইটুকু মেনশন করতে পারেন যে আপনি একজন ক্রিকেটের রিয়েল ফ্যান এবং আপনি এই এই কান্ট্রিগুলোতে খেলা দেখতে গেছেন বা এই ইভেন্টগুলোতে খেলা দেখতে গেছেন। সেটা হতে পারে দেশের বিভিন্ন স্টেডিয়ামে গেছেন, দেশের বাহিরে লেটসে আইপিএল দেখতে যান, আপনি বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে যখন খেলা থাকে সেই খেলাগুলো দেখতে যান। এই ক্ষেত্রে আপনার একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে পারে, একটা স্ট্রং পয়েন্ট হিসাবে এটা কাউন্ট হতে পারে। কিন্তু এটার মানে এই না যে আপনার ইউএসএতে খেলা হচ্ছে আর আপনি টিকিট কাটবেন, সাথে সাথে আপনাকে ইউএসএ ভিসা দিয়ে দিবে। এরপরে আসছি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো নিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে দেখা উচিত। আমি বলবো এখানে আপনার কমন থাকে যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা যেন অবশ্যই আপনাদের ইনকামের সাথে রিলেভেন্ট হয়। আপনি এমন কোনো একটা পেশাতে আছেন যে পেশার সাথে আপনার ইনকাম ম্যাচ করে না, দেন এটা আসলেই সবার কাছে একটা সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় এবং ভিসা অফিসারও সেটা আপনাকে সন্দেহের চোখে দেখবে। সুতরাং খুব বেশি টাকা দেখাতে হবে নট নেসেসারি, আপনার ইনকামের সাথে এটা যেন রিলেভেন্ট হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দেখা গেল যে আপনার ব্যাংকে দেখাচ্ছেন যে লেটসে 20 লাখ টাকা আছে, কিন্তু আপনার প্রফেশনটা সেই 20 লাখ টাকা ইনকাম করার সাথে রিলেভেন্ট হয় নাই, সেক্ষেত্রে আসলে আপনার 20 লাখ টাকা দেখানোটা ঠিক হবে না। বরং আপনার যদি এটা 5 লাখ টাকা আপনার সাথে রিলেভেন্ট হয়, তাহলে বেটার আপনি 5 লাখ টাকাই দেখান। সেই ক্ষেত্রে আপনাকে কারো কাছ থেকে ধার করে অথবা ব্যাংক লোন করে অনেক টাকা দেখাতে হবে নট নেসেসারি। আপনি রিয়েল যতটুকু ঠিক ততটুকুই যদি দেখান, সেটা ভিসা অফিসারের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। আর ঠিক কতটুকু টাকা আসলে দরকার হয়, আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে যে কোনো একটা কান্ট্রিতে, লেটসে সেনজেনের কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে যাবেন, আপনার কত টাকা আসলে ব্যাংকে থাকলে ভালো হয়, আসলে এটার কোনো সংজ্ঞা নেই। তবে আমরা যদি রিলেভেন্ট যদি ফিগারটা বলতে চাই, তাহলে এরকম যে আপনি ঠিক একজন বাংলাদেশি নাগরিক হিসাবে একটা সেনজেনের মতো একটা কান্ট্রি ভিজিট করতে যাচ্ছেন, বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছেন, একটা মিনিমাম অ্যামাউন্ট যেন আপনি আপনার খরচ বেয়ার করে শো করে যে ঠিক আপনার যোগ্যতার সাথে এটা প্রুফ হয়। তো সেটা অ্যামাউন্টটা আপনি ডিপেন্ড করবে আপনার ইনকাম এবং আপনার সম্পদ এভরিথিংয়ের উপর, সেটা আপনি ঠিক আপনার বিবেচনায় সেটা করবেন। এটার জন্য ফেক কোনো কিছু করার দরকার নেই। অনেকে প্রশ্ন করে যে ভাই আমার টাকাটা কি ব্যাংকে রেখে দিতে হবে? না ভাই, আপনার টাকাটা আপনি কেন ব্যাংকে ফেলে রাখবেন? আপনি খুব ন্যাচারালি যেভাবে আপনি ব্যাংকে লেনদেন করেন ঠিক সেভাবেই করেন, এটাতে কোনো সমস্যা নেই। হঠাৎ করে বরঞ্চ আপনি যদি একটা টাকা রেখে দেন এবং লম্বা সময় আপনার কোনো ট্রানজ্যাকশান না হয়, এটাই বরঞ্চ আরও ভিসা অফিসারের কাছে সন্দেহের কারণ হয়। তারপরে ব্যাংক স্টেটমেন্ট, কত দিনের ব্যাংক স্টেটমেন্ট দরকার? দেখেন, কানাডার ক্ষেত্রে যেমন 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলেই যথেষ্ট, আবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে ভালো। আমেরিকার ক্ষেত্রে আসলে আপনাকে কোনো স্টেটমেন্টই দিতে হচ্ছে না, আসলে আমেরিকাতে কোনো ডকুমেন্টই আপনার অ্যাটাচ করা লাগে না বা সাবমিট করা লাগে না, আপনারা জানেন। শুধু আপনার সাথে যখন আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন তখন আপনাকে ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে। তো খুব বেশি দরকার নাই, রিকোয়ারমেন্ট হচ্ছে 4 থেকে 6 মাস। এই 4 থেকে 6 মাসের মধ্যে যদি আপনার প্রতিটা মাসের লেনদেন থাকে, মানে ন্যাচারাল লেনদেন, এটা খুব বেশি আপনাকে নতুন করে করতে হবে এরকম কোনো কিছু না। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি, ট্যাক্স ডকুমেন্ট। একটা দেশের একজন নাগরিক হিসাবে এটা কিন্তু আপনার দায়িত্ব যে আপনি কি ইনকাম করছেন সেই ইনকামের এগেইনস্টে আপনি গভর্নমেন্টকে বা সরকারকে, ওই দেশের সরকারকে ট্যাক্স প্রদান করছেন। তো এটা প্রুফ করে যে আপনার ইনকাম লেভেলটা কি। আপনি আসলে অনেক টাকা ইনকাম দেখিয়েছেন, লেটসে আপনি 20 লাখ টাকা ইনকাম দেখিয়েছেন, কিন্তু আপনি ট্যাক্স দেন নাই, আপনার রিটার্ন শো করছে আপনি ঠিক 0 ফিগার। তাহলে এটা প্রুফ করে যে আইদার আপনি আপনার নাগরিকত্বের সুবিচার করেন নাই, মানে আপনি সঠিক নাগরিক হিসাবে আপনি ট্যাক্স পরিশোধ করেন নাই, অথবা আপনার ইনকাম ঠিক নাই। তো যার কারণে আপনার ট্যাক্স ডকুমেন্ট একটা স্ট্রং ডকুমেন্টস। চেষ্টা করবেন আপনার ট্যাক্সটাকে সবসময় আপডেট রাখা এবং রিকোয়ার্ড ট্যাক্স যেটা সাবমিট করা বা আপনাকে পে করা সেটা যেন
পে করেন। এটা আপনার সবসময় আসলে একটা স্ট্রং ডকুমেন্ট হিসাবে কাজ করবে যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে ট্রাভেল করার ক্ষেত্রে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে ফাইল সাবমিশন করেছেন তারা অনেক সময় জানতে চান যে অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে অথবা ভিসা অফিসার কোনো ধরনের কোয়ারি করে কিনা। তাদের জন্য ইনফরমেশন হচ্ছে, হ্যাঁ, অনেক সময় ভিসা অফিসার ওভার ফোন অথবা ইমেইলের মাধ্যমে আপনার কাছ থেকে তথ্য নিতে পারে। তো সেই ক্ষেত্রে কি তথ্য আসলে তারা নিয়ে থাকে বা কী ধরনের তথ্য আপনার কাছে জানতে চাইতে পারে, আমাদের অনেকগুলো অভিজ্ঞতার উপর বেস করে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। মূলত তাদের যে কমন কোয়ারিগুলো থাকে তার মধ্যে থাকে যে আপনি কেন অস্ট্রেলিয়াতে ভ্রমণ করতে যাবেন বা আপনি কেন অস্ট্রেলিয়াকে চুজ করেছেন। সাথে তারা জানতে চাইতে পারে যে আপনার স্পেসিফিক কোনো ইভেন্ট বা কোনো বিষয় আছে কিনা যেটার কারণে আপনি অস্ট্রেলিয়া আসলে ভ্রমণ করতে চাচ্ছেন। এর বাহিরে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে তাদের জানার থাকতে পারে যে আপনি যে ইনকাম দেখিয়েছেন বা আপনার অস্ট্রেলিয়ান ট্যুরের জন্য যে খরচটা আপনি বেয়ার করবেন, যে অ্যামাউন্টটা শো করেছেন, সেই অ্যামাউন্টের সোর্সটা কোথা থেকে। এর বাহিরে আপনার স্পেসিফিক কোনো ট্যুর প্ল্যান আছে কিনা সেই ট্যুর প্ল্যান সম্পর্কেও তারা জানতে চাইতে পারে। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন বা ফাইল সাবমিশন করবেন তখন অবশ্যই একটা স্পেসিফিক ট্যুর প্ল্যান আপনার যেন তৈরি থাকে এবং সেটা সম্পর্কে আপনি যেন স্টাডি করে থাকেন। রাইট, লাইক আপনি সিডনিতে ট্রাভেল করবেন, তো আপনার কাছে যখন জানতে চাইলো তখন আপনি যেন স্পেসিফিক ডেটে আপনি সিডনিতে থাকবেন এরকমভাবে বলতে পারেন। এবং হয়তোবা আপনার কাছে জানতে চাইলো যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন, আপনি বললেন সিডনি, সেক্ষেত্রে তারা জানতে চাইতে পারে যে সিডনিতে কেন আপনি ভ্রমণ করবেন। ইন দ্যাট কেস আপনারা অবশ্যই বলতে পারেন, যেমন অপেরা হাউস সেখানে একটা বিখ্যাত জায়গা, আপনি চাইলে সেটাকে মেনশন করতে পারেন। এবং এটার জন্য আপনার স্পেসিফিক প্ল্যান থাকতে হবে যে ঠিক এই তারিখে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে অপেরা হাউস দেখব, এর এতদিন পরে আমি অন্য আরেকটা প্লেসে যাচ্ছি, ঠিক তার সাথে আপনার অ্যালাইন্ড আইটেনারি করা আছে। এরকম থাকলে তাদের বিশ্বাসটা অনেক বেড়ে যায়। আপনার ডেট সম্পর্কে, যে স্পেসিফিক ডেটে আপনি ট্রাভেল করবেন, যে স্পেসিফিক ডেটে আপনি যে স্পেসে থাকবেন, সেটাও যেন আপনার মোটামুটি স্টাডি করা থাকে। সেক্ষেত্রে ভিসা অফিসার কোয়ারি করলে সাথে সাথে আপনি তাকে বলতে পারবেন, এতে করে ভিসা অফিসারের কনফিডেন্স বেড়ে যাবে আপনার প্রতি। আশা করি আপনারা মোটামুটি ইনফরমেশন পেয়েছেন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ব্যাপারে, বিশেষ করে যে কোয়ারিগুলো আপনাদের থাকে সেটার। এর বাহিরেও যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে তাহলে স্পেসিফিক্যালি আমাদের ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদের পেজে শেয়ার করা আছে, সো আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমরা শেয়ার করে দিব। সো আশা রাখি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের ইনফরমেশনগুলোকে সার্ভ করার। ভালো থাকবেন, রোমিংয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।